আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার অ্যাটেস্টেশন কাউন্সিল নিয়ে। একটা না অ্যাকচুয়ালি লাস্ট যতগুলো ইয়ার্স আমাদের পরীক্ষা হয়েছে দেখা গেছে তার মধ্যে মিনিমাম 2টা স্টেশন থেকে শুরু করে ম্যাক্সিমাম 5টা পর্যন্ত স্টেশনও এরকম আসছে, যেটা হচ্ছে গিয়ে কাউন্সিলিং এর কাউন্সিলিং। সো আমাদের হসপিটাল খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কাউন্সিলিং। আর এটা এমন একটা পার্ট যেটা এমবিবিএস লাইফে হচ্ছে গিয়ে হসপিটাল আমাদের ওইভাবে ফেস করতে হয়। ডিরেক্টলি একজন সামনে বসে থাকবে, তাকে আমরা কাউন্সিলিং করতে হবে, এটা কিন্তু আমাদের লাগে না। এবং কেমিস্ট্রি আছে অথবা হচ্ছে গিয়ে হসপিটাল স্টেশন হিসেবে প্রসিডিওর আমাদের থাকতো, তো কাউন্সিলিং থাকতো না। এই জন্য একেবারেই নতুন অনেকের কাছে যারা এখন পর্যন্ত হচ্ছে এটা করা শুরু করেননি, এটা হচ্ছে একটা ভয়ের দিক। আর যেটা হচ্ছে সুবিধার দিক সেটা হচ্ছে আমি বলবো যে হসপিটালে যতগুলো স্টেশন থাকে তার মধ্যে কাউন্সিলিংটা হচ্ছে গিয়ে এমন একটা স্টেশন যেটাতে আপনার জিরো পাওয়ার কোনো পসিবিলিটি নেই। ঠিক আছে, আপনি কারণ আমরা ইন্টার্ন লাইফ থেকে কাউন্সিলিং করে করে এমন ভাবে অভ্যস্ত, আমরা হয়তো এখন আমরা যেটা করবো একটা সিস্টেমেটিক কাউন্সিলিং, স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং। এই কাউন্সিলিংটা না করলেও কাউন্সিলিং এর সাথে আমরা সবাই অভ্যস্ত। আমরা রোগীকে একটা রোগ সম্পর্কে কিছু না কিছু বলতেই পারি, কাউন্সিলিং বলতে পারি। ঠিক আছে, সো ওই দিক থেকে হচ্ছে গিয়ে এটা সহজ যে এটা আমাদের ডে টু ডে লাইফের সাথে হচ্ছে গিয়ে সম্পৃক্ত। আমরা এটা কিছু হলেও হচ্ছে গিয়ে জানি। আমাদের যেটা করতে হবে আমাদের এখন এটা জাস্ট এটা সিস্টেমেটিক্যালি শিখতে হবে যে কয়েকটা প্রোফর্মা বানায় নিতে হবে, প্রত্যেকটা কাউন্সিলিং এর প্রোফর্মার আন্ডারে হচ্ছে গিয়ে ফেলে দিতে হবে। যেরকম ভাবে আমরা প্রসিডিউর স্টেশন করার সময় হচ্ছে গিয়ে প্রি প্রসিডিউর, মেইন প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর কতগুলো ভাগে ভাগ করে নিই, সবগুলোতেই মোটামুটি একটা কমন প্রোফর্মার ফেলে দিই। কাউন্সিলিং এর ক্ষেত্রেও আমরা ওই কাজটাই করি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন কাউন্সিলিং কিন্তু মোটামুটি প্রিপারেশন নিলে এটাতে ভালো একটা মার্কস ক্যারি করা যায়। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা যখন পড়াশোনা করি মেইনলি তো হচ্ছে রিটেনটাকে ফোকাস করে পড়াশোনা করি, কারণ আমাদের মাথায় চিন্তা থাকে যে রিটেনে পাস না করলে তো আমি অস্পি দিতেই পারবো। এই কারণে হচ্ছে একে তো অস্পি প্রিপারেশনটা কম নেওয়া হয়, যাও বা নেওয়া হয় তার মধ্যে এই কাউন্সিলিংটা বেশিরভাগ মানুষজন দেখা যায় যে কেন যারা একটু টাচই করেন না, পরীক্ষার 3-4 দিন আগে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা কাউন্সিলিং কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে। তো একেবারেই টাচ না করার কারণে অনেক সময় দেখা যায় যে এটা পরীক্ষার আগে একটা ভীতির কারণ। তো আমরা যে আপনার যদি একদম প্রিপারেশন না থাকে, আমি নিজেই প্রথমে কিন্তু বলে নিচ্ছি যে এটা সহজ একটা স্টেশন, এখানে আপনার জিরো পাওয়ার পসিবিলিটি নেই। কাউন্সিলিং আপনি করেন যার জন্য আপনি এটা পারবেন, কিন্তু সেই সাথে এই পয়েন্টটাও মনে রাখতে হবে আপনার যদি একেবারেই প্র্যাকটিস না থাকে তখন ওই লেভেলে যে পরীক্ষার স্টেশনে যে আপনার কিন্তু তখন প্যানিক কাজ করবে। আপনি কিন্তু তাল হারাই ফেলবেন, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো, অনেক খুঁজেও 4টা-5টার বেশি পয়েন্ট মনে করতে না পারা, এই জিনিসগুলো কিন্তু তখন কি হয় পারফরমেন্সটা খারাপ করে। তো আমাদের 2টা কাজ, একটা হচ্ছে গিয়ে আমরা একটা কমন প্রোফর্মা বলতে কি কতগুলো হেডলাইন মুখস্থ করবো আমরা। হ্যাঁ, আমরা যে ছোটবেলায় যেমন রচনা পড়ার সময় সূচনা দিয়ে করে একদম উপসংহার পর্যন্ত কতগুলো হেডলাইন মুখস্থ করতাম, তারপরে রচনা কমন পড়ুক আর না পড়ুক ওই হেডলাইনের ভিতরে কিছু লিখে দিয়ে আসতাম। এখন আমরা কাউন্সিলিং এর জন্য কতগুলো কমন হেডলাইন ওইটা একটা। আর আরেকটা হচ্ছে গিয়ে সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে ওই প্রোফর্মার আন্ডারে বারবার প্র্যাকটিস করে আমরা মুখের জড়তাটা দূর করতে। হ্যাঁ, একটা জড়তা কিন্তু থাকে, আপনি যদি না বলেন, বলার অভ্যাস আপনার না থাকে, ওটা ওই মুহূর্তে পরীক্ষার হলে বোঝাই যাবে যে উনি ছুঁয়ে কম। এখন আসেন কমন প্রোফর্মা বা হেডলাইন জিনিসটা কি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন আপনি কন্ট্রাসেপটিভ নিয়ে কাউন্সিলিং, ঠিক আছে, তাহলে আপনার মাথায় তখন যে হেডলাইন গুলা থাকা লাগবে, আমি একটু বলি, যে কোনো কন্ট্রাসেপটিভ আসলে আপনার মাথায় যে হেডলাইন গুলা থাকা লাগবে সেগুলো হচ্ছে গিয়ে প্রথমে গ্রিটিং, তারপর সেলফ ইন্ট্রোডাকশন, তারপর patient menstrual history, obstetric history, medical history, principal contraindication, তারপর হচ্ছে বার্থ স্পেসিং সে কতটা চায়, giving information about the contraception, যে কন্ট্রাসেপশনটা সম্পর্কে আপনাকে কাউন্সিলিং করতে বলা হচ্ছে সেটা সম্পর্কে আপনি ইনফরমেশন দিবেন, সেটার মেকানিজম অফ অ্যাকশন বলবেন, সেটার অ্যাডভান্টেজ বলবেন, ডিসঅ্যাডভান্টেজ বলবেন, ইনস্ট্রাকশন দিবেন যেটা কিভাবে ইউজ করতে হয়, এটা ফেইলিউর রেটটা হচ্ছে গিয়ে কত, দেন পেশেন্ট কতদিন পর ফলো আপে আপনার কাছে আসবে, এনি কোয়ারি, লাস্ট হচ্ছে গিয়ে থ্যাঙ্কস। হ্যাঁ, তাহলে এখানে আমি মোটামুটি আপনাদেরকে 15টা
পড়ার মতো হেডলাইন বলছি। এই 15টা হেডলাইন, এখন যে কন্ট্রাসেপটিভ আপনার আসুক, আপনার আইওসিডি আসুক, আপনার ওসিপি আসুক, আপনার ইমপ্লান্ট আসুক, আপনার বিএলসিএল আসুক, এই 15টা হেডলাইন আপনার মাথায় থাকে, ওগুলো সম্পর্কে আপনি কিছু না কিছু তো বলতেই পারবেন। কন্ট্রাসেপটিভ সম্পর্কে এখন যদি আপনাদের লিখতে দেওয়া হয়, আমি আপনাকে যদি দেই যে আপনি ওসিপি সম্পর্কে একটা শর্ট নোট লিখেন, আপনি কিন্তু 3-4 পৃষ্ঠা লিখে ফেলবেন, ঠিক আছে? কিন্তু বলার সময় আমি জানি কিন্তু এরকম স্টেপ বাই স্টেপ বলবো এবং বাংলায় গিয়ে বলবো। এই গিয়ে আমার শেখার কাজ, যে আমি এলোমেলো ভাবে না বলে এভাবে গুছায় বলবো। এই 15টা হেডলাইন আমার মাথায় থাকবে, একটার পর একটা গিয়ে পয়েন্ট ধরে আমি বলে যাবো, এবং আমি আমার মুখে যেন বাংলাটা আসে, কারণ আমি তো এগুলো গিয়ে ইংলিশে পড়ে অভ্যস্ত। বলতে গেলে অনেক বেশি ইংলিশ শব্দ চলে আসে। হ্যাঁ, কিছু শব্দ গিয়ে আসবেই, একদম 100% বাংলা বলতে পারবেন না, কিন্তু বেশিরভাগ যেন বাংলাটা আসে, ইংলিশটা যেন কম আসে, সেটা প্র্যাকটিস করে করে গিয়ে আমাদের আর কি নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন আসেন সেকেন্ড পার্ট, বললাম যে ইকুয়ালি ইম্পর্টেন্ট প্র্যাকটিস করা, তাই না? এখন প্র্যাকটিস না করলে ঝামেলা যেটা হয়, হেডলাইন শুনে তো আপনার মনে হচ্ছে আমি তো এটা পারি, আমাকে এখন ওসিপি সম্পর্কে বলতে দিলে আমি বলতে পারবো, কিন্তু আমি এখনই যদি আপনাদের কাউকে বলি যে আপনারা আনমিউট হয়ে আমাকে ওসিপি কাউন্সিলিংটা একটু বলেন, তখনই কিন্তু দেখবেন যে বলা শুরু করলে আপনার মুখে এই স্টেপ বাই স্টেপ আসতেছে, আপনি এক করতেছেন। আপনি যখন এক করবেন তখনই গিয়ে আপনি ওখানে একটা এভারেজ মার্ক চলে আসবেন। আর সেম ইনফরমেশন যিনি এক করে দিচ্ছেন আর যিনি ফ্লুয়েন্টলি দিচ্ছেন, দুজন কথা হয়তো সেমই বলেছেন, কিন্তু যিনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন তার মার্কটা ভালো আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখন গিয়ে তাহলে একদম স্পেসিফিক প্রফর্মা একটার পর একটা গিয়ে বলা শুরু করি। আর অনেকে জানতে চান যে কোথেকে পড়বো। জেনেসিস এর বাংলা কাউন্সিলিং ইন অপশন গাইডে যে বইটা আসছে, হ্যাঁ, ডক্টর ইসরাত জিনি নাম, এই বইটা খুব সুন্দর একটা বই, অনেকগুলো কাউন্সিলিং দেয়া আছে। এই বইটা আপনারা পড়তে পারেন। আবার অনেকে কেনার পরে বলেন যে আপু এখানে তো এতগুলা কাউন্সিলিং কিভাবে করবো? সব করা লাগবে না। আপনি যখন বইটা হাতে নেবেন, আপনি দেখবেন যে আপনি একই টাইপের কাউন্সিলিং গুলাকে আপনি ভাগ করে নিতে পারবেন। যেমন ধরেন আপনি যে বললাম কন্ট্রাসেপশন একটা ভাগ করে নেবেন, এখন এই কন্ট্রাসেপশনের আন্ডারে কিন্তু এই বইয়ে 7-8টা কাউন্সিলিং দেওয়া আছে, একটা ওসিপি, একটা আইএমসিডি, একটা আপনার বিএলটিএল, হ্যাঁ, এরকম। তাহলে এই 7-8টার জন্য আপনার একটা পড়তে হবে, আপনি যে কোনো একটা পড়বেন, আর বাকিগুলা কি করবেন? বাকিগুলো আপনি তখন বলার অভ্যেস করবেন। আপনি ওসিপি পড়ে আইওসিডি সম্পর্কে বলার চেষ্টা করবেন, যেখানে আপনারা যাবেন বইটা খুলে দেখে নিন, ঠিক আছে? একজন আরেকজনকে বলবেন, একজন 2-3 জন মিলে গ্রুপ করে করলে এই ব্যাপারটা সুবিধা হয়। আচ্ছা, আর এই বইটার আরেকটি সুবিধা কি পাস্ট বিভিন্ন এফসিপিএস ফাইনাল ইয়ারের যে কাউন্সিলিং গুলো আসছে ওগুলা ইয়ার ওয়াইজ দেয়া আছে, তো এই জন্য কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় কোনটা আসে এটা বুঝতে সুবিধা। আচ্ছা, আমরা তাহলে একটা একটা করে ফর্মায় যাই। আমি এটা একটা ওভারঅল ধারণা দিলাম আপনাদের কাউন্সিলিং সম্পর্কে, কোন বইটা পড়তে হবে, কিভাবে গিয়ে এখন আসে গাইনি দিয়ে শুরু করতে গাইনি। প্রথমে কনভারসেশন কোনটা কোনটা গিয়ে এটা তো হেডলাইন গুলো আপনাকে বললাম, হ্যাঁ। এখন একটা গিয়ে আমি বলি, যেমন ওসিপি তো খুব কমন, আমি কপাচ্ছি সব। তাহলে আমি কি কি হেডলাইন বলছিলাম? আমার হেডলাইনের প্রথম লাইন ছিল ইংরেজি। তো আমাদের মুসলিম কান্ট্রি আমরা আসসালামু আলাইকুম এটা বলে গিয়ে শুরু করবো পেশেন্টকে। আমার পরীক্ষার হলে কিন্তু 2জন থাকবে, ম্যাডামও থাকবে, আবার আরেকজন গিয়ে ডামি পেশেন্ট থাকবে। অনেক সময় মেডিকেল স্টুডেন্ট থাকতে পারে, ইন্টার্ন থাকতে পারে, একজনকে বসায় রাখি, তার দিকে তাকাই কিন্তু গিয়ে একদম তাকে পেশেন্ট মনে করে এই কথাগুলো বলতে থাকতে হয়। তবে রেসপন্সের আশা করা লাগবে না আপনার, হ্যাঁ। আসসালামু আলাইকুম মা, আপনি কি ভালো আছেন এটা জিজ্ঞেস করে সে আবার কোনো আনসার দিবে, ওটার জন্য ওয়েট করার দরকার নাই। আপনার কাছে সময় আছে 5 মিনিট, 5 মিনিটের আপনি সর্বোচ্চ ইউজ করবেন, আপনি আপনার যেটা বলার একটার পর একটা গিয়ে বলে যাবেন। আচ্ছা, আপনি ধরেন এই 15টা পয়েন্টের মধ্যে আপনার ওই মুহূর্তে পরীক্ষা হলে 15টা মনে নাই, আপনি 7টা বা 8টা বা 10টা পয়েন্ট কাজ করছেন, করে শেষ করছেন লাস্টে থ্যাঙ্কস বলে। তারপরে এখন আপনি ওই যে ডাবি গিয়ে পেশেন্ট যিনি ওখানে বসে আছেন তাকে জিজ্ঞেস করেন যে বা আপনার কি আর কোনো কিছু জানার আছে, এটা যখন আপনি জিজ্ঞেস করবেন তখন কিন্তু তারা আপনাকে কোয়েশ্চেন করবে। আপনি যে পয়েন্ট গুলো হয়তো মিস করছেন, যেটা ওইখানে চেক লিস্টে আছে, ওখান থেকে কিন্তু আপনাকে 2-3টা প্রশ্ন করতে পারে।
ওগুলার আনসার যদি আপনি দিতে পারেন, ওটাও আপনার চেক লিস্টে হচ্ছে গিয়ে তখন টিক চিহ্ন করবে, আপনার কিন্তু মার্ক পাবে। এই জন্য 5 মিনিটে চেষ্টা করবেন 4 থেকে 4.5 মিনিটে শেষ করতে, এবং লাস্টে আপনার ওই যে ডামি পেশেন্ট আছে তাকে কোশ্চেন করার যাতে আপনি সময় দিতে পারেন, সুযোগ দিতে পারেন, ওটার জন্য একটা হচ্ছে গিয়ে টাইপ করা। আচ্ছা, আসেন আইওসিটি নিয়ে যদি কাউন্সিলিং করতে বলা হয় যে আপনার কাছে কিন্তু সিনারিও দেওয়া থাকবে, সিনারিওটা সুন্দর করে পড়বেন। তাড়াহুড়ায় আবার ওটা করতে যে আপনাকে কি কাউন্সিলিং করতে বলছে এটা করবেন না, মিস ইন্টারপ্রেট করবেন না। যেমন কপারটি নিয়ে কোশ্চেন এভাবেও আসতে পারে যে আপনার কাছে একটা 30 বছর বয়সী মহিলা আসছে যার আগে একটা বাচ্চা আছে, এখন সে হচ্ছে গিয়ে আবার 5 বছর বাচ্চা নিতে চায় না, সে হচ্ছে গিয়ে প্রতিদিন কোনো ওষুধও খেতে চায় না, কোনো সার্জিক্যাল পদ্ধতিতেও সে হচ্ছে গিয়ে যেতে চায় না। এখন তুমি তাকে হচ্ছে কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং দাও। তাহলে দেখেন, আপনাকে যখন বললো মুখে ওষুধ খেতে চায় না, আপনার ওসিপি পিওপি বাদ চলে গেল। যখন বলবো কোনো সার্জিক্যাল প্রসিডিওরে যেতে চায় না, আপনার ইমপ্লান্ট ডিএলটিএল বাদ চলে গেল। এখন হচ্ছে তার একটা বাচ্চা হচ্ছে গিয়ে আছে, এখন আপনি তাহলে তারা কি কি দিতে পারেন? আপনার হাতে আছে হচ্ছে গিয়ে আপনার একটা আইএমসিডি আছে, আপনি চাইলে ইনজেক্টেবল দিতে পারেন, ঠিক আছে? তাহলে এরকম যদি কোশ্চেন হয় তখন আপনার কিন্তু দুইটা নিয়েই বলতে হবে, দুইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করতে। আর যদি সরাসরি আপনাকে বলে দেয় যে এই পেশেন্টের কপারটির জন্য হচ্ছে গিয়ে কাউন্সিলিং করো, তখন শুধু কপারটি নিয়ে বললেন হবে। আবার এরকম ভাবে আসতে পারে একটা নিউলি ওয়েড কাপল আসছে তোমার কাছে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস চাইতে, এখন তুমি পেশেন্টকে কাউন্সিলিং করো, তখন কিন্তু আপনার অনেকগুলো অপশন চলে আসবে। এই নিউলি ওয়েড কে আপনি ওসিপিও দিতে পারেন, নিউলি ওয়েড কে আপনি হচ্ছে গিয়ে এখন বলে যে ইমপ্লান্টও দেওয়া যাবে, নিউলি ওয়েড কে আপনি মোটামুটি ডিএলটিএল সারা সবগুলার সম্পর্কেই আপনার একটু একটু করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে বলতে হবে। তাহলে এইভাবে সিনারিওটা ভালো করে পড়ে সেই অনুযায়ী কাউন্সিলিং এ আনা। আর আমি ধরলাম সরাসরি কন্টাক্টে কাউন্সিলিং করতে গেছি, তখন আমি কিভাবে করবো? আমার প্রথম পয়েন্ট ছিল গ্রিটিং, তাহলে এটা হচ্ছে কি আসসালামু আলাইকুম। সেকেন্ড পয়েন্ট ছিল সেলফ ইন্ট্রোডাকশন, মা আমি ডাক্তার আফসানা সরকার, আমি আপনার সাথে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। গেল আমার দুইটা পয়েন্টে কিন্তু তখন টিক চিহ্ন করে গেল, এই দুইটা পয়েন্টের মার্ক আমার চলে আসে। তারপরে হিস্ট্রি নিবেন পেশেন্টের কাছ থেকে, আপনাকে বলছে যদিও যে কভারটি আপনি দিবেন, তারপরেও আপনি হিস্ট্রি নিবেন যে মা আপনার প্রথমে অবস্টেটিক হিস্ট্রি নেন, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেন। মা আপনার কি মাসিক রেগুলার হয়? আপনার মাসিক কতদিন পর পর হয়? মাসিক হলে কতদিন স্থায়ী হয়? মাসিকের রক্ত কেমন যায়? মাসিক হওয়া অবস্থায় আপনার কি অনেক বেশি পেটে ব্যথা হয় কিনা? আপনার শেষ মাসিক কবে হয়েছে? ঠিক আছে? তাহলে এগুলো আমাদের মাথায় কিভাবে সেট হয়ে আছে? আমাদের মাথায় সেট হয়ে আছে মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল পিরিয়ড, ডিসমেনোরিয়া, এএমপি, এইভাবে। তাহলে আমার এখন কি করতে হবে? আমার এই যে 4-5টা লাইন বাংলায় হচ্ছে কি মুখে নিয়ে আসা তাহলে অভ্যাস করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু একটানে দেখেন বলে গেলাম, আমি কিন্তু করলাম না। তাহলে আপনার কি মাসিক নিয়মিত হয়? মাসিক কয়দিন পর পর হয়? মাসিক কয়দিন স্থায়ী হয়? মাসিকের রক্ত কিরকম যায়? মাসিকের সময় কি পেটে ব্যথা হয়? আপনার শেষ মাসিক কবে হয়েছে? একদম এক নিঃশ্বাসে আপনি যখন বলে যাইতে পারবেন, তখন আপনার সময় কম লাগবে, ম্যাডামও বুঝবে যে এটা প্রিপেয়ার। আচ্ছা, তারপর আসেন অবস্টেটিক হিস্ট্রি। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? আপনার কয়জন ছেলে মেয়ে আছে? তাদের মধ্যে কয়জন নর্মাল ডেলিভারির মাধ্যমে এবং কয়জন সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নিয়েছে? আপনার কি কোনো বাচ্চা নষ্ট হয়েছিল? আপনার ছোট বাচ্চার বয়স কত? ঠিক আছে? তাহলে অবস্টেটিক হিস্ট্রিতে আমরাও যে ম্যারিড ফর, দেন হচ্ছে গিয়ে প্যারা, র্যাভিডা, এজ অফ লাস্ট চাইল্ড, যে কয়টা বলি এটা আমার এখন বাংলায় বলার অভ্যাস করতে। আচ্ছা, তাহলে আমার 4টা পয়েন্ট গেল, গ্রিটিং গেল, সেলফ ইন্ট্রোডাকশন গেল, মেনস্ট্রুয়াল হিস্ট্রি গেল, অবস্টেটিক হিস্ট্রি গেল। তারপরে আসে মেডিকেল হিস্ট্রি টু এক্সক্লুড কন্ট্রাইন্ডিকেশন। এটা এক একটা কনসেপ্টিভে এক একটা, আমরা জানি ওসিপি, টিওপি, হরমোনাল গুলার কন্ট্রাইন্ডিকেশন কি? হরমোনাল গুলার কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কি তার কোনো ব্রেস্টে টিউমার আছে কিনা, তার ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, তার কোনো আনডায়াগনোজ হচ্ছে গিয়ে জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং আছে কিনা, লিভারে তার কোনো সমস্যা আছে কিনা, আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল প্রেশার, এগুলো আছে কিনা। আবার আপনি যখন আইওসিডি দিতে যাচ্ছেন তখন আপনাকে কি এক্সক্লুড করতে হবে? তার পিআইডি এক্সক্লুড করতে হবে, তার প্রিভিয়াস এক্টোপিক প্রেগন্যান্সি হিস্ট্রি এক্সক্লুড করতে হবে, তার হচ্ছে গিয়ে জেনিটাল কোনো ম্যালিগন্যান্সি আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে, ঠিক আছে?
তাহলে এইটা হচ্ছে কি কন্ট্রাসেপ্টিভ কন্ট্রাসেপ্টিভ ভ্যারি করবে যখন যেটা বলতে সেটার ইয়েগুলা কন্ট্রাইন্ডিকেশন গুলো স্মুথ করার জন্য মেডিকেল হিস্ট্রি দেবেন। হ্যাঁ, মা আপনার কি তল পেটে ঘন ঘন ব্যথা হয়, আপনার কি অনেক বেশি সাদা স্রাব যায়, আপনার কি কখনো টিউবে বাচ্চা আসছিল, আপনার কি কখনো হচ্ছে গিয়ে যোনি পথ দিয়ে রক্ত যাওয়ার হিস্ট্রি আছে কিনা, জরায়ুমুখের ক্যান্সার আছে কিনা, ঠিক আছে। তাহলে এইভাবে আমি মেডিকেল হিস্ট্রি নিলাম, ট্রেস টু কন্ট্রাইন্ডিকেশন, 5টা পয়েন্ট গেল। 6 নাম্বার কি বার্থ স্পেসিং। এখন আপনি চলে আসেন কপারটিতে যে মা আপনি হচ্ছে গিয়ে আপনার মাসিকের এবং হচ্ছে গিয়ে বাচ্চাদের যে হিস্ট্রি দিলেন এবং আপনার সবকিছু শুনে আমার মনে হচ্ছে আপনার জন্য কপারটিটা একটা ভালো পদ্ধতি হবে। আচ্ছা সরি, বার্থ স্পেসিংটা এটা পরে। বার্থ স্পেসিং সে কতদিন চাচ্ছে এটা হিস্ট্রি নিতে হবে যে মা আপনি কতদিনের জন্য আপনার বাচ্চা নিতে চাচ্ছেন, এটা হচ্ছে বার্থ স্পেসিং এর হিস্ট্রি, ঠিক আছে। তাহলে গেল আমার 6টা পয়েন্ট। 7 নাম্বার, এখন আমি কপারটি সম্পর্কে ইনফরমেশন দিব যে আপনি যে যে হিস্ট্রি আমাকে দিয়েছেন তাতে মনে হচ্ছে কপারটি আপনার জন্য একটা সঠিক পদ্ধতি। এখন আপনি কপারটি সম্পর্কে ইনফরমেশন দেন, কিছু জেনারেল ইনফরমেশন দেন, মেকানিজম অফ অ্যাকশনের ইনফরমেশন দেন, অ্যাডভান্টেজ দেন, ডিসঅ্যাডভান্টেজ দেন, ইনস্ট্রাকশন দিয়ে দেন যে কখন তাকে আসতে হবে, কিভাবে আপনি এটা থেকে পড়বেন এবং ফেলিওর রেট বলেন। হ্যাঁ, এই 5টা 6টা লাইনে আপনি তাকে কভারটি সম্পর্কে ইনফরমেশন। আচ্ছা, তাহলে কি এই পদ্ধতিতে আপনার জরায়ুতে একটা ইংরেজি টি অক্ষর আকারের কপারের তৈরি দণ্ড রেখে আসা হবে। এত কিছু মনে না থাকলে কপারের তৈরি টি আকৃতির একটা দণ্ড রেখে আসা, ঠিক আছে। এই পদ্ধতি আপনার জরায়ুতে কপারের তৈরি একটা টি আকৃতির দণ্ড রেখে আসা হবে। এটা কিভাবে কাজ করে, এটা যদি হরমোনাল আইএফসিডি আমি দেই তাহলে এটা জরায়ুমুখী নিঃসরণকে ঘন করে, হৃদরোগে জরায়ুতে ঢুকতে হচ্ছে গিয়ে বাধা দেয়। আর যদি শুধু কপারটি দেই তাহলে সেটা নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুর দেয়ালে বসতে বাধা দান করে এবং ডিম্বনালীর গতি প্রকৃতি পরিবর্তন করে নিষিক্তকরণে বাধা দেয়। সোজা কথা হচ্ছে গিয়ে ইমপ্লান্টেশনটাকে প্রিভেন্ট করে আর ইউট্রাইন টিউবের মোটিলিটি বাড়ায় দিয়ে সেটাকে হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশনটাকে প্রিভেন্ট, সেটাকে আমি বাধাই বললাম। আচ্ছা, মেকানিজম অ্যাকশন আমি দুলাই। তারপরে অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ এটাতে আপনার নিয়মিত হচ্ছে গিয়ে পিল খেতে হবে না, পিল ভুলে গেলে যে সমস্যাগুলো হয় এগুলো হবে না। যদি আপনি কপারটিটা ইউজ করেন হরমোন ছাড়া যেটা, তাহলে আপনার শরীরে বিভিন্ন হরমোনের যে সাইড ইফেক্ট গুলো আছে এগুলো হবে না এবং এটা প্রবেশ করানোর পর থেকেই পুরোপুরি কার্যকরী। এটা 5 থেকে 10 বছর আপনাকে প্রোটেকশন দিবে। আর আপনি যদি বাচ্চা চান বা অন্য কোনো পদ্ধতি নিতে চান তাহলে এটি খুলে ফেলার সাথে সাথেই আপনি পরবর্তীতে বাচ্চা নিতে পারবেন। তাহলে অ্যাডভান্টেজ গুলো বললাম। এখন আসেন ডিসঅ্যাডভান্টেজ বা সাইড ইফেক্ট গুলা কি। এটা পড়ালে আপনার তল পেটে ব্যথা হতে পারে, সাদা স্রাব যেতে পারে, অতিরিক্ত রক্তপাত হতে পারে, জরায়ু ফুটা করে পেটে চলে যেতে পারে, জরায়ুতে ইনফেকশন হতে পারে, অনেক সময় এটা পড়া অবস্থাতেও আপনার গর্ভধারণ হতে পারে, এমনকি জরায়ুর বাইরে টিউবেও গর্ভধারণ হতে পারে। তবে আশা করি আপনার এরকম কোনো সমস্যা হবে। তাহলে আমি মেকানিজম অফ অ্যাকশন বললাম, অ্যাডভান্টেজ বললাম, ডিসঅ্যাডভান্টেজ বললাম। আপনারা কেউ কিন্তু লেকচার করা অবস্থায় লেখার চেষ্টা করেন না, জাস্ট শুনেন। আমি যেগুলা বলতেছি, আমি ওই যে বাংলা কাউন্সিলিং এর বইটা বললাম, এই বইটাতে এগুলা খুব সুন্দর করে এইভাবেই দেয়া আছে, ঠিক আছে। আপনি জাস্ট শুনেন, আপনি যদি মন দিয়ে শুনেন আপনার সুবিধা যেটা হবে, এরপরে আপনি যখন বইটা খুলবেন আপনার কাছে অনেক ইজি লাগবে, আপনার পড়াটা তাড়াতাড়ি, ঠিক আছে। তারপরে আসেন, এখন ইনস্ট্রাকশন দেন আপনার কাছে কবে আসবে, আপনি বলে দিলেন যে আপনি মাসিকের পর আসলে জিনিসটা হচ্ছে গিয়ে সহজ হবে, এটা আপনাকে পড়ায় দেওয়া যায়। আচ্ছা, সরকারের পক্ষ থেকে এটা বিনামূল্যেই দেয়া সাধারণত সেটা সরকারি আসে। আচ্ছা, তাহলে ইনস্ট্রাকশন দিলেন যে মাসিকের পর যে চলে আসে। এখন ফেইলিওর রেট বলে যে এই ব্যবস্থা চলাকালীন আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা 1/1 কম, লেস দেন 1%। বেশিরভাগই কিন্তু লেস দেন 1%, বেশিরভাগ কন্ট্রাসেপ্টিভ। এটা একটা সুবিধা, মনে রাখার সুবিধা। আপনার যদি এখন এক্সাক্ট মনে না থাকে, যেমন কপারটির এক্সাক্ট হচ্ছে 0.5 থেকে 2%, তাহলে আপনি বলে দিবেন 1/1 কম, কারণ অন এন এভারেজ লেস দেন 1%। আচ্ছা, ফেলিওর রেটের পরে তারপরে এটা ইউজ করা অবস্থায় তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফলো আপে থাকতে হবে। ফলো আপটা কি,
আপনি এই পদ্ধতি ব্যবহার করতে চাইলে মাসিকের চতুর্থ থেকে পঞ্চম দিন আমার কাছে আসবেন এবং প্রতি মাসিকের শেষে দণ্ডের সাথে একটা সুতা লাগানো থাকে। এই সুতাটা পরীক্ষা করে দেখতে হবে এটা জায়গা মতো আছে কিনা। সুতা পাওয়া না গেলে চিকিৎসকের সাথে দেখা করবে। আচ্ছা, এটা করা অবস্থায় আপনি প্রথম দিন এক মাস পরে একবার, তারপর 3 মাস পরে একবার এবং 6 মাস পরে একবার আমার কাছে ফলো আপে আসবেন, এরপর প্রতি বছর একবার ফলো আপ আসবেন। আচ্ছা, সব বলা শেষ। এখন আপনি কি আমার সব কথা বুঝতে পেরেছেন? ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। তাহলে এনি কোয়ারি আর থ্যাঙ্কস দুইটা পয়েন্ট আপনি টাচ করে ফেললেন। টাচ করে এবার আপনি আবার জিজ্ঞেস করেন যে মা আপনার কি আর কোনো কিছু জিজ্ঞেস করার আছে, আপনি আর কোনো কিছু জানতে চান? এখন হচ্ছে গিয়ে আপনি যদি এর বাইরেও ম্যাডামের চেক লিস্টে যদি কোনো পয়েন্ট থেকে থাকেন তাহলে সেই পয়েন্ট আপনাকে হচ্ছে গিয়ে উনি জিজ্ঞেস করতে পারেন। আপনি যদি টপিকটা আনসার দিয়ে দেন তাহলে সেটা আপনার চেক লিস্টে ঠিক পড়ে যাবে। ঠিক আছে? মনোরমা আপু বলেন, আপু কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কোনো কোয়ারি আছে? না আপু, সব বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, করবো তাহলে পারবো আরো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এবার আরেকটাতে আসবে। তাহলে সবগুলো আমরা কি করবো, কন্ট্রাসেপটিভের যতগুলো আমরা এরপরে পাবো এই একটা প্রোফার্মায় ফেলতে, প্রোফার্মাটা নিজেরটা নিজে তৈরি করবেন নিজের সুবিধা অনুযায়ী। আমি আগে হচ্ছে গিয়ে হিস্ট্রি নিয়েছি, আমি তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলছি দেখে আপনারও এভাবে বলতে হবে তা না, বরং নিজেরটা নিজে রেডি করে নিলে নিজের হাতের একটা লেখা থাকলে দেখবেন ওটা পরীক্ষার আগে পড়তে হচ্ছে গিয়ে সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে গাইনি আরেকটা কমন ইয়ে হচ্ছে গিয়ে ম্যালিগনেন্সি। হ্যাঁ, আপনার এটা ম্যালিগনেন্সি প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন যেমন সিআইএন হতে পারে, এটা সিএসআরবিএস হতে পারে, এটা ওভারিয়ান টিউমার হতে পারে। ওভারিয়ান টিউমারের মধ্যেও আবার অনেকগুলো টাইপ আছে, তাই না? ভালভাল হতে পারে, এন্ডোমেট্রিয়াম হতে পারে, যেটাই হয় ম্যালিগনেন্সি বা কোনো ডিজিজ যদি হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে কিভাবে করবো, তখন আমাদের পুরো কনফিডেন্ট কি হবে। আচ্ছা, এখানে পয়েন্ট গুলো হবে আপনার গ্রিটিং, সেলফ ইন্ট্রোডাকশন। সাধারণত কোনো একটা রিপোর্ট নিয়ে আসে যে সে একটা আলট্রাসোনোগ্রাম করে আসছে, আলট্রাসোনোগ্রামে দেখা গেছে যে একটা টিউমার আছে, এখন তাকে কাউন্সিলিং করো, অথবা ডায়াগনোস্ট হয়ে আসছে যে সে ডায়াগনোস্ট কেস অফ জার্ম সেলস, এটা কাউন্সিলিং করো। যদি আলট্রাসোনোগ্রাম নিয়ে আসে বলে তাহলে ডেসক্রিপশন অফ আলট্রাসোনোগ্রাম আলাদা একটা পয়েন্ট রাখবে। আর যদি বলে যে ডায়াগনোস্ট হয়ে তোমার কাছে আসছে তাহলে ব্রেকিং দ্য ব্যাড নিউজ সিম্পেথেটিক্যালি, এটা একটা হচ্ছে যে পয়েন্ট রাখবেন। আচ্ছা, তাহলে গ্রিটিং সেলফ ইন্ট্রোডাকশনের পরে আপনার ডেসক্রিপশন অফ আলট্রাসোনোগ্রাম, ব্রেকিং দ্য ব্যাড নিউজ সিম্পেথেটিক্যালি, তারপরে হচ্ছে কি আপনার ইনসিডেন্স, etiology of that malignancy, history taking, further investigation, treatment plan, cost of treatment, prognosis, occurrence, follow up, any query, thanks. ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এটাও হচ্ছে কি একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি যে আমরা কিভাবে বলবো। যেমন ধরেন জার্ম সেল টিউমার অফ ওভারি, হ্যাঁ, এরকম একটা হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রাম দিয়ে আমার রোগী তোমার কাছে আসছে, এখন রোগীদের দিয়ে কাউন্সিলিং। তাহলে আবার সেই গ্রিটিং সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে, আসসালামু আলাইকুম, বা আমি ডাক্তার আফসানা সরকার, আমি আপনার রোগটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। যেহেতু ম্যালিগনেন্সি, তারপর আইইউডি, দেন টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, এই টাইপের যেগুলো হচ্ছে গিয়ে এমন ধরনের রোগ যেখানে বড় বড় সিদ্ধান্তের ব্যাপার আছে, তখন সাথে আবার এটাও একটু বলে নেবেন আপনার সাথে কি আরো কেউ আছে, থাকলে তাকেও সাথে করে নিয়ে আসেন, আপনাদের সাথে আমি একসাথে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, তারপর ডেসক্রিপশন অফ আলট্রাসোনোগ্রাম, বা আপনি যে আলট্রাসোনোগ্রামটা নিয়ে আসছেন তাতে দেখা যাচ্ছে যে আপনার ডিম্বাশয়ের এক পাশে একটি টিউমার আছে, ধারণা করা হচ্ছে এটা জার্ম সেল টিউমার হতে পারে, তবে পুরোপুরি শিওর হওয়ার জন্য আমাদের হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এটাই। তারপরে আসেন ইনসিডেন্স, ডিম্বাশয়ের যত টিউমার আছে তার মধ্যে শতকরা 10 থেকে 20 ভাগ জার্ম সেল টিউমার হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কি ইটিওলজি, ঠিক কি কারণে এই টিউমার হয় তার সঠিক কারণ জানা যায়নি, তবে এটার কিছু হচ্ছে গিয়ে রিস্ক ফ্যাক্টর আছে, যেমন
বয়স 30 থেকে 60-এর মধ্যে, পরিবারে কারো স্তন, জরায়ু, ডিম্বাশয় অথবা খাদ্যনালীতে ক্যান্সার থাকলে, কারো নিজেরই যদি ডিম্বাশয়ের টিউমার থেকে থাকে এর আগে, দীর্ঘদিন বাচ্চা না হলে, বাচ্চা হওয়ার জন্য দীর্ঘদিন ডিম্বস্ফুটনের ওষুধ খেলে, ঠিক আছে? অর্থাৎ রিস্ক ফ্যাক্টর বা ইটিওলজি আমরা যেগুলো জানি এগুলো একটু আমরা হচ্ছে কি বাংলায় বলার প্র্যাকটিস করি। আচ্ছা, তাহলে রোগীকে আমি তার রোগ সম্পর্কে জানালাম, জানানোর পর সেটার ইনসিডেন্স সম্পর্কে জানালাম, সেটার কি কি কারণে হতে পারে ইটিওলজি সম্পর্কে জানালাম। আচ্ছা, আপনারা একটু একটা মিনিট। সরি, ইন্টারাপশন। আচ্ছা, আমি যেখানে ছিলাম, জার্ম সেল টিউমার ওভারি বলতেছিলাম না আপু? আচ্ছা, ইটিওলজি বলছিলাম। এখন আপনি হচ্ছে তার কিছু হিস্ট্রি দেন। হিস্ট্রি গুলার নেওয়ার পিছনে উদ্দেশ্য কি থাকবে? 1 নাম্বার, তার এখন কি ভ্যালিডেন্স রিলেটেড কোনো সিমটম হচ্ছে কিনা এটা একটা। 2 নাম্বার, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা সেটা আপনি খোঁজার চেষ্টা করছেন, এটাই।
সিমটম রিলেটেড যেটা নিবেন আপনি, আপনার কি তলপেটে ভারী লাগা, পেট ফুলে ওঠা, খাবার হজম না হওয়া, খাবার একটু পরেই পেট ভরে গেছে এমন অনুভূত হওয়া, কোনো একটা চাকা পেটে দ্রুত বড় হচ্ছে, এই ধরনের কোনো সমস্যা বোধ করছেন? আপনার কি প্রস্রাব পায়খানার কোনো সমস্যা হচ্ছে, বার্ষিক কোনো সমস্যা হচ্ছে? এটা একটা। আর আরেকটা হচ্ছে একটু আগে যে ইটিওলজি যেগুলো বললাম, যে এগুলাই, যে আপনার পরিবারে কারো ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, আপনার এর আগে টিউমার সময় কোনো টিউমার ছিল কিনা, আপনি কি হচ্ছে গিয়ে বাচ্চা আপনার মানে অস্ত্রোপচার যেটা অলরেডি নিয়ে আসছি, বাচ্চা হওয়ার জন্য আপনি কি দীর্ঘদিন হসপিটালে কোনো ওষুধ খেয়েছিলেন কিনা, এই হিস্ট্রিগুলো আপনি নেবেন। তারপরে আসেন ইনভেস্টিগেশন, যে আপনি তো আল্ট্রাসোনোগ্রাম অলরেডি করেই এসেছেন, এছাড়াও আপনার সমস্যা নিশ্চিত হওয়ার জন্য আমরা আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করবো। পরীক্ষা নিরীক্ষা গুলোর নাম আপনারাই লিখে বলতে পারবেন, এগুলো কোনো সমস্যা নেই। যে আপনার আল্ট্রাসোনোগ্রাম, ফুল অ্যাবডোমেন, কিছু টিউমার মার্কার যেমন CA125, CA19-9, কার্সিনো এমব্রায়োনিক এমপিজেন, এনডিএইচ, আলফাটোটোপোর, টিপিটা ইসিজি করাবো। এমনকি পেটের সিটি স্ক্যান, তারপরে হচ্ছে গিয়ে বুকের এক্সরে, প্রস্তুতি, আইভি, এগুলাও থাকবে। আচ্ছা, তারপরে এখন আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান বলে, যে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। অবশ্যই একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তি হতে হবে এবং সেখানে বেশ কয়েকজন ডাক্তার মিলে টিউমার বোর্ড গঠন করে আপনার চিকিৎসা। এই টিউমার বোর্ডের মধ্যে হচ্ছে গিয়ে গাইনি অনকোলজিস্ট থাকবেন, প্যাথোলজিস্ট থাকবেন, রেডিওলজিস্ট থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অপারেশনের সময় টিউমারটার প্রকৃতি নির্ধারণ করার জন্য আমরা ফ্রোজেন সেকশন বায়োপসির ব্যবস্থা রাখবো। যদি দেখা যায় বায়োপসি করে হচ্ছে যে টিউমারটি খারাপ প্রকৃতির অর্থাৎ ক্যান্সার প্রকৃতির, তাহলে আপনার পেট কেটে স্টেপ বাই স্টেপ অপারেশন করা হবে এবং ক্যান্সারটি যত সম্ভব এবং আশেপাশে ছড়িয়ে গিয়ে থাকলে সেটা তুলে নিয়ে আসার চেষ্টা করা হবে। অপারেশনের পরে আপনার কেমোথেরাপি লাগার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আচ্ছা, অপারেশনের জন্য হচ্ছে গিয়ে কস্ট আর হসপিটাল স্টে এটাও জানাই হয়, যে আপনার সাথে একজন মানুষ থাকা লাগবে। হাসপাতালে 3 থেকে 4 দিন আপনার থাকতে হতে পারে, এটা 15 থেকে 20,000 টাকার মতো খরচ হতে পারে। রক্ত লাগতে পারে, রক্তের লোড গিয়ে রেডি রাখতে হবে। আচ্ছা, যেমন পুরো ট্রিটমেন্টের পরে আপনার এরপরে আসবে 3টা পয়েন্ট, 3টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ম্যালিগনেন্সিতে থাকে। একটা হচ্ছে প্রগনোসিস, আর কিছু ফলো আপ, আর একটা হচ্ছে রিকারেন্স। এই 3টা কিন্তু আমরা কোনো ম্যালিগনেন্সিতে হচ্ছে বাদ দিই। প্রগনোসিস কি, অপারেশনের পর আপনি কতটুকু ভালো থাকবেন এটা নির্ভর করবে টিউমার স্টেজ, হিস্টোপ্যাথোলজি রিপোর্টের গ্রেডিং, পেটের থেকে আমরা যে পানিটা বের করবো, অ্যাসাইটিক এটার সেখানে রিপোর্ট, টিউমার কতটুকু ছড়িয়েছে, টিউমার কতটুকু ফেলা গেছে, কতটুকু হয়ে গেছে, এগুলোর উপরে। রিকারেন্স হচ্ছে গিয়ে এই ধরনের টিউমার গুলো চিকিৎসার পর পুনরায় হতে পারে। সাধারণত প্রথম বছরটাতে রিকারেন্স বেশি থাকে, এই কারণে এই সময় ঘন ঘন ফলো আপে আসতে হবে। ফলো-আপে আপনি প্রথমবার 3 থেকে 4 মাস অন্তর অন্তর আসুন, প্রথম 2 বছর, 6 মাস পর পর, এর পরের 3 বছর, এরপর বছরে একবার করে সারা জীবন আসতে হবে। প্রতিবারই আসার পর আমরা আপনার কিছু শারীরিক পরীক্ষা, ল্যাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করা। আপনি কি আমার সব কথা বুঝতে পেরেছেন? আপনার কি আর কিছু জানার আছে? ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য এটা হচ্ছে কি একটা ম্যারিড পলিসির কাউন্সিলিং আমরা কিভাবে করি। এবার হচ্ছে মুর্শিদা আপু বলেন, আপু বুঝতে পেরেছেন? মুর্শিদা আপু শুনতে পাচ্ছেন আমাকে? মুর্শিদা আপু শুনতে পেলে একটু আনমিউট হয়ে আমার সাথে কথা বলেন। আচ্ছা, আপু রেসপন্স করছেন না। রেজওয়ানা আপু, আপু আছেন? আচ্ছা, আপু বুঝতে পেরেছেন আমি যেটুকু বলেছি? জি আপু। আচ্ছা, তাহলে আপু আমাকে আপনি একটু হচ্ছে গিয়ে সার্ভাইকাল ক্যান্সার, হ্যাঁ, ধরেন হচ্ছে গিয়ে আপনার কাছে একজন রোগী এসেছে, আপনি হচ্ছে গিয়ে তার
বায়োপসি নিয়েছিলেন, সার্ভাইকাল বায়োপসি, সেটার রিপোর্ট এসেছে হচ্ছে গিয়ে কার্সিনোমা সার্ভিক্স। এখন আপনি পেশেন্টকে কাউন্সিলিং করবেন। আমাকে একটু বলেন, অল্প করে শুরু করেন। প্রথমে কাউন্সিলিংটা পুরো ইন্টারঅ্যাক্টিভ সেশন, হ্যাঁ, না হলে হচ্ছে গিয়ে হবে না আপনাদের। হ্যাঁ বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিজওয়ানা। আমি আপনার যে রোগ ধরা করেছে ওটা নিয়ে একটু কথা বলবো আপনার সাথে। প্রথমত ম্যাম, আপনার যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা আজকে কতদিন ধরে সমস্যাটা হচ্ছে, এবং এটার সাথে আপনার মাসিক কোনো সম্পর্ক আছে কিনা, অনিয়মিত মাসিক ছিল কিনা, আপনার বিবাহের বয়স কতদিন, ছোট বাচ্চা কত বয়স কত, এরপর হচ্ছে প্রথম আপনার কি সমস্যা দেখা দিয়েছিল, আপনার কি মাসিকের রাস্তায় আহ রক্ত যেত, নাকি আপনি স্বামীর সাথে থাকার সময় মেলামেশা করার সময় তখন কি আপনার বিয়ে হতো? এরপর আপনি প্রথম কখন পরীক্ষা করতে গিয়েছিলেন, ভাইয়া বা কল্পস্তরী এরকম সব পরীক্ষা করেছেন? আর আপনি যে রিপোর্টটা নিয়ে এসেছেন ওই রিপোর্টে কিছু মানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাতে ক্যান্সারের মতো মনে হচ্ছে, খারাপ একটা সমস্যা। আপনি এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ওখানে একটা টার্সিয়ারি লেভেলের একটা হাসপাতালে ভর্তি হতে হবে। ওখানে ভর্তি হওয়ার পর এরপর আমরা আপনাকে অ্যানেসথেসিয়ার মাধ্যমে আবার একবার ক্লিনিক্যালি স্টেজিং করে দেবো। ক্লিনিক্যাল স্টেজিং করার পর আপনি আমাকে বায়োপসি রিপোর্ট, আমি আসলে লাইভ দিতে পারবো, সেজন্য বায়োপসি রিপোর্ট কি নিয়ে এসেছে আমার কাছে? হ্যাঁ হ্যাঁ, সে অলরেডি বায়োপসি করে আপনার কাছে এসেছে। আচ্ছা, বায়োপসি তো থাকবে স্টেজ। স্টেজিংটা তো আপু ক্লিনিক্যাল, তাই না? বায়োপসিতে হচ্ছে গিয়ে আপনাকে বড় যে গ্রেডিং করে দিতে হবে। হ্যাঁ, স্টেজিংটা আপনার ক্লিনিক্যালি হচ্ছে গিয়ে করতে হবে, সেটাও আপনি বলবেন। করবো আপু? হ্যাঁ, স্টেজিং আমরা করব, স্টেজিং ক্লিনিশিয়ান করব। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি টার্সিয়ারি লেভেলের হাসপাতালে ভর্তি হবেন। ওখানে ভর্তি হওয়ার পর আমরা আপনাকে অ্যানেসথেসিয়া দিয়ে করে দেখবো যে মানে আপনার এখন ক্যান্সারটা কোন পর্যায়ে আছে। ক্যান্সার যদি আপনার এখানে অনেক রকম স্টেজ আছে, যদি দেখা যায় এটা স্টেজ 2 এর মধ্যে হয় তখন আমরা অপারেশন করা যাবে। আর যদি দেখা যায় কি এর পরবর্তী হয় তখন আমরা রেডিওথেরাপি দেব। এরপরে পরবর্তীতে অপারেশনের পরে আবার আমরা আপনাকে অ্যাডজুভেন্ট থেরাপি দিতে হবে। এবং এই পরীক্ষাগুলো যখন আপনাকে যদি আমরা অপারেশন করি তারও কিছু সাইড ইফেক্ট আছে, এবং যদি রেডিওথেরাপি বা ব্র্যাকিথেরাপি যেটা দিই ওটারও কিছু সাইড ইফেক্ট থাকবে। এটার জন্য হচ্ছে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষাও করতে হবে এই থেরাপি গুলি দেওয়ার আগে আপনি ফিট আছেন কিনা এটা জানার জন্য। আর এই পরীক্ষাগুলো করার মানে টাকা পয়সা ওটা কিন্তু কাউন্সিলিং করবো। আপু ঠিক যাচ্ছেন তো, শেষ করেন। এরপরে হচ্ছে আপনার প্রগনোসিস বা ওগুলো নিয়েও বলবো হচ্ছে। ঠিক আছে, রিজওয়ানা আপু খুব সুন্দর বলেছেন। আপু হচ্ছে কি মেইন পয়েন্ট গুলা হচ্ছে গিয়ে সবগুলাই মোটামুটি হচ্ছে গিয়ে টাচ করে এসেছেন, যেটা হচ্ছে যে আর একটু হয়তো আমরা ডিটেইলস বলার চেষ্টা করবো, তাই না? কারণ আপু হচ্ছে গিয়ে যদি আমরা ফল প্রসেস করে টাচ করি আমাদের তো দেখা যাবে যে 3 মিনিটের মধ্যে শেষ কাউন্সিলিং, তাই না? তো আমরা চেষ্টা করবো আমাদের টাইমের লাস্ট পর্যন্ত একটু বলতে। সো আপনি যে জিনিসগুলো বলেছেন ওগুলাই আর একটু হচ্ছে গিয়ে আমরা একটু বেশি বলবো। যেমন হিস্ট্রি কিন্তু আমরা আর একটু ভাগ ভাগ করে নিতে পারি। প্রথমে আমরা একটু মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আমরা যেভাবে নিচ্ছি না, কন্ট্রাসেপশনের সময় যেভাবে হিস্ট্রি নিচ্ছি, গাইনি যে কোনো পেশেন্ট আসলে তার একটু মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আমরা ডিটেইলস হচ্ছে গিয়ে নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি রিস্ক ফ্যাক্টরের জন্য যে হিস্ট্রি এগুলা তো আমরা অনেকগুলা রিস্ক ফ্যাক্টর জানি, 6টা 7টা, তাই না? এগুলাকে হচ্ছে কি আলাদা একটা পয়েন্টে আমরা নিয়ে নিতে পারি যে এটা কি কারণে হয় ক্যান্সারটা, এটা আমাদের জানা নেই, তবে হচ্ছে গিয়ে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকলে ক্যান্সারটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন হচ্ছে গিয়ে আপনার যদি অনেক বেশি বাচ্চা থাকে, ঘন ঘন বাচ্চা নেয়ার হিস্ট্রি থাকে, আপনার যদি হচ্ছে গিয়ে কোনো যৌনবাহিত রোগ থেকে থাকে, আপনি যদি অনেক দিন পর্যন্ত পিল খেয়ে থাকেন, ঠিক আছে, তাহলে রিস্ক ফ্যাক্টর আলাদা একটা পয়েন্ট যেটা আমরা বলে দিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ইনভেস্টিগেশন গুলোর নাম আপু যেমন বললেন যে ফিটনেস এর জন্য কিছু ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশন কয়েকটা নাম আমরা বলে দিব।
তাছাড়া হচ্ছে কি রোগটা কোন স্টেজে আছে এটা বোঝার জন্য আমরা একটা এমআরআই করতে পারি। অন্য কোথাও ছড়িয়ে গেছে কিনা এটা বোঝার জন্য আলট্রাসোনোগ্রাম, ফুল অ্যাবডোমেন, চেস্ট এক্সরে এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, ইনভেস্টিগেশনের পরে ট্রিটমেন্ট প্ল্যানে, ম্যালিগন্যান্সি ট্রিটমেন্ট প্ল্যানে সবসময় টারশারি কেয়ার হসপিটালে ভর্তি হতে হবে, একটা টিউমার বোর্ড গঠন করতে হবে। সেখানে হচ্ছে গিয়ে আমি ছাড়াও আরো অন্যান্য অনেক ডিসিপ্লিনের ডাক্তার থাকবেন, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচটা সেটার কথা বলতে হবে। বলার পরে হচ্ছে কি আপনি যে ট্রিটমেন্ট অপশন গুলোর কথা বললেন এটা খুবই ভালো একটা ব্যাপার ছিল, যে আমরা সার্জারি করতে পারি, রেডিওথেরাপিও দিতে পারি। হ্যাঁ, কোনটা সুবিধা অসুবিধা কি সেটা আমরা একটু বলতে পারি। আর লাস্টে হচ্ছে গিয়ে পোস্ট প্রগনোসিস রিকারেন্স ফলো আপ তো সব জমি থাকবে। ভেরি গুড, আপু হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প হিসেবে খুব ভালো করছি। তারপরে আসেন গাইনিতে আরেক ধরনের কাউন্সিলিং থাকে, যে কোনো একটা রোগীর জন্য অপারেশন করতে তোমার কাছে রোগী আসছে, এখন এটা তুমি কাউন্সিলিং করো। যেমন হচ্ছে গিয়ে আপনার প্রোলাপসের রোগী, থার্ড ডিগ্রি প্রোলাপসের রোগী ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি করতে তোমার কাছে আসছে। তারপরে হচ্ছে গিয়ে কি বলে ফাইব্রয়েড, পিআইডি, মানে যে কোনো একটা ইন্ডিকেশন দিয়ে টোটাল আপনার ডিসিশন নেওয়া হয়েছে যে টোটাল অ্যাপিমেন্ট স্ট্রিক্ট করতে হবে, তাহলে এখন এটার জন্য তুমি তাকে কাউন্সিলিং করো। ইনফার্টিলিটির রোগী, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, ডিসাইড করেছো যে ল্যাপারোস্কোপি করবা পেশেন্টের, এখন ল্যাপারোস্কোপির জন্য পেশেন্ট কাউন্সিলিং করো। এরকম কোন একটা প্রসিডিওর বা অপারেশনের জন্য কাউন্সিলিং, এটা আবার আরেকটা ভাগ করে আপনারা বলে নেবেন। এখানে আপনাদের হেডলাইন গুলো থাকবে হচ্ছে গিয়ে গ্রিটিং, সেলফ ইন্ট্রোডাকশন অ্যাজ ইউজুয়াল থাকবে, তার সাথে হচ্ছে গিয়ে যে রোগটা তার হয়েছে সেই রোগটা সম্পর্কে ফার্স্ট হচ্ছে গিয়ে বলেন, হ্যাঁ, অ্যাবাউট দ্য ডিজিজ। তারপরে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট অপশনস, হ্যাঁ, তার অপারেশন ছাড়াও কনজারভেটিভ কি কি অপশন আছে এগুলো। তারপরে হচ্ছে কি বেস্ট অপশন ফর হার, হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অল্প একটু করে বলে তার জন্য যে এই অপারেশনটাই বেস্ট অপশন, যেহেতু অপারেশন বলে দিচ্ছে আমাকে সেটাকেই আমি বেস্ট অপশন হিসেবে দাঁড়া করে। তারপরে এখন অপারেশনের প্রস্তুতি হিসেবে ইনভেস্টিগেশন বিফোর অপারেশন, তারপরে হচ্ছে গিয়ে তার কিছু জেনারেল ম্যানেজমেন্ট যেটার মধ্যে থাকবে কোমরবিডিটি কারেকশন, ঠিক আছে। তারপরে রোগীকে পসিবিলিটি অফ নিড অফ ব্লাড ট্রান্সফিউশন এবং হচ্ছে গিয়ে ডোনার এবং ব্লাড রেডি রাখা। তারপরে হচ্ছে গিয়ে পসিবল কি কি কমপ্লিকেশন হতে পারে অপারেটিভলি, পোস্ট অপারেটিভলি, সেই কমপ্লিকেশন গুলো সম্পর্কে বলা, হসপিটাল স্টে, কস্ট, তারপরে হচ্ছে গিয়ে আবার কবে তার ফলো আপে আসতে হবে, দেন এনকোয়ারি। হ্যাঁ, এরকম এই কয়েকটা ধাপে হচ্ছে কি আমরা যে কোনো অপারেশনকে ভাগ করে দিচ্ছি গিয়ে বলবো। তাহলে এটা কিভাবে হবে? আসসালামু আলাইকুম মা, আমি ডাক্তার আফসানা সরকার, আমি আপনার সাথে আপনার সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে যদি আপনার অভিভাবক বা অন্য কেউ থেকে থাকে তাহলে তাকে দেখে নেবেন, আমরা একসাথে কথা বলছি। আপনার মাসিকের রাস্তা দিয়ে জরায়ু বের হয়ে এসেছে। সাধারণত এই রোগটি ওষুধে ভালো হয় না, যদি প্রথমের দিকে স্টেজে থাকে তাহলে আমরা কিছু হচ্ছে গিয়ে ব্যায়ামের মাধ্যমে চেষ্টা করে থাকি যে এটা ঠিক হয়ে যায় কিনা, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় স্টেজে দেখা যায় যে অপারেশন ছাড়া এটার পার্মানেন্ট কোনো চিকিৎসা নাই। হ্যাঁ, পেসারি বলে একটা জিনিস আছে যেটা ব্যবহার করা যায়, তবে এটা সেই পেসারিটা 2-3 মাস অন্তর অন্তর পাল্টাতে হয়, এটা ব্যবহার করলে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা মনে করছি আপনার জন্য অপারেশনটাই সবচেয়ে ভালো পদ্ধতি হবে, যেহেতু আপনার আর বাচ্চা নেওয়ার চিন্তা নাই, আপনার বয়স হয়ে গেছে, আপনার অলরেডি মাসিক বন্ধ হয়ে গেছে, তাই আমরা চাচ্ছি যে আপনার জন্য ভালো পদ্ধতি হবে পুরো জরায়ুটাই মাসিকের রাস্তা দিয়ে কেটে ফেলবে অপারেশন। তারপরে এখন আসেন অপারেশনের আগে তার প্রি অপারেটিভ সে কিছু হচ্ছে কি ইনভেস্টিগেশন করবে, যে এই অপারেশনের প্রস্তুতি হিসেবে আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যার মাধ্যমে আমরা দেখবো যে আপনি অপারেশনের জন্য ফিট বা উপযুক্ত কিনা। আমরা সিবিসি, ব্লাড গ্রুপিং, আরএসডব্লিউ, ইউরিনারি মানে যে ইনভেস্টিগেশন গুলো আছে ওগুলোর নাম বলে দিলেন। তারপরে হচ্ছে গিয়ে অপারেশনের আগে আপনি যদি ডায়াবেটিস, প্রেশার এই ধরনের থেকে থাকে আমরা আগে সেগুলোকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসবো। থাইরয়েডের সমস্যা থাকে সেটার জন্য ওষুধ দিব। আপনার শরীরে যদি রক্ত কম থেকে থাকে তাহলে আমরা আগে হচ্ছে গিয়ে শরীরে রক্ত দিয়ে নিব। অপারেশনের সময় আপনার রক্ত লাগতে পারে, আপনি এক ব্যাগ রক্ত জোগাড় করে রাখবেন। অপারেশনের আমরা অজ্ঞান করে অপারেশন করব, এই অপারেশনে কিছু জটিলতা হতে পারে, যেমন অজ্ঞান জনিত জটিলতা, অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ, আশেপাশের হচ্ছে গিয়ে বিভিন্ন অঙ্গে ইনজুরি, আমরা কি বলে আঘাতপ্রাপ্ত হতে পারে, ঠিক আছে।
আচ্ছা ম্যাম, এগুলো অপারেশনের সময় হতে পারে, অপারেশনের পরেও কিছু সমস্যা হতে পারে, যেমন অপারেশনের পরে অতিরিক্ত রক্তপাত, ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন, এই ধরনের কিছু কমপ্লিকেশন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অপারেশনের পরে কিছু কনসিকুয়েন্স থাকে, এটা আপনি বলে নিবেন যে অপারেশনের পরে আপনার আর মাসিক হবে না, আপনি আর বাচ্চা নিতে পারবেন না, ঠিক আছে, তবে আপনার যৌন জীবন স্বাভাবিক থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এটার জন্য আপনাকে 3 থেকে 4 দিন হাসপাতালে থাকতে হবে, আপনার 5 থেকে 10,000 টাকার খরচ হবে, আপনার সাথে একজন লোক থাকতে হবে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনার কি আর কিছু জানার আছে? ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা একটা অপারেশন লাইনই মোটামুটি যেগুলো হচ্ছে কমন টাইপের হেডলাইন এগুলোর মধ্যে পড়ে যায়। আরেকটা হচ্ছে যে সাবকন্টিনেন্টের একটা যে কোনো একটা কাউন্সিলিং আপনারা করে নেবেন। এর বাইরে যেগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে আলাদা আলাদা একটা কাউন্সিলিং। হ্যাঁ, তো সব করানো তো আর একটা কাছে সম্ভব না। আপনারা যখন হচ্ছে গিয়ে যে বইটার কথা আমি বলছি বইটা খুলে ইন্ডেক্সের মধ্যেই সব কাউন্সিলিং গুলা দেয়া আছে, করবেন, করতে যায় যেটা মনে হবে যে এই কাউন্সিলিংটা একটু অন্যরকম, এটা তো আমি না একবারও না দেখলে বলতে পারবো না, সেটা তখন তুমি পড়ে নেবেন। যেমন এরকম কিছু কাউন্সিলিং হচ্ছে কি আপনার ম্যালিগনেন্সি আমি পড়াইছি, মোলারটা অনেকটা ম্যালিগনেন্সির মধ্যে হচ্ছে গিয়ে চলে যায়, ঠিক আছে, মোলার প্রেগনেন্সি নিয়ে যদি কাউন্সিলিং। তারপরে আসেন কি নিয়ে কাউন্সিলিং আসতে পারে, কি বলে এটাকে, যে টার্নার সিনড্রোম, এআইএস, এই টাইপের, মানে প্রাইমারি অ্যামেনোরিয়া, যে একটা মা তার মেয়েকে নিয়ে আসছে, তার এখনো পর্যন্ত হচ্ছে 16 বছর বয়স, এখনো মাসিক হয়নি, এখন হচ্ছে গিয়ে আপনি তাকে কাউন্সিলিং করেন, ঠিক আছে। তো এই ধরনের কিছু ইয়া থাকে যেগুলো এক একটা ইউনিক, ওটা একটা করলে একটাই, ওটা দিয়ে তুমি আবার আপনারা হচ্ছে আবার আরেকটা বানাতে পারবে না। তো এটা হচ্ছে বই যখন আসবে। আর আরেকটা সুবিধা কি, আপনি যখন 10টা 12টা কাউন্সিলিং করে ফেলবেন, তখন আপনাকে না আসলে যে কাউন্সিলিং এ দিবে ওটা আপনি মোটামুটি বলে ফেলতে পারবেন, হ্যাঁ, বলার একটা অভ্যাস। আপনি 10টা 12টা পড়ার পরে দেখবেন আপনি প্রথম যেভাবে হচ্ছে গিয়ে বলতেছিলেন আপনি অটো হচ্ছে গিয়ে তার চেয়ে ভালো বলতে। আচ্ছা, আমি সাবপার্টিলিটিটা নিয়ে একটু বলি আপনাকে। লাস্ট একটা ইয়ারে সাবপার্টিলিটি উইথ এন্ডোমেট্রিওসিস অলরেডি আসছে, তো আমি সাবপার্টিলিটি উইথ অলিগোস্পার্মিয়াটা একটা হচ্ছে কি বলি। সাবপার্টিলিটিতে আপনারা যে হেডলাইন গুলো নিয়ে পড়বেন, একদম ব্লিচিং সেলফ ইন্ট্রোডাকশন থাকবে। তার যদি অলরেডি কোনো ডায়াগনোসিস হয়ে থাকে যে এটার কারণে তার সাবপার্টিলিটি, যেমন সাবপার্টিলিটি উইথ এনফ্যান্টিওসিস, সাবপার্টিলিটি উইথ অলিগোস্পার্মিয়া অফ হাজব্যান্ড, এরকম যদি থেকে থাকে তাহলে সেই ডায়াগনোসিসটা সম্পর্কে বলবেন, অ্যাসিউরেন্স, ইনসিডেন্স, ইটিওলজি, হিস্ট্রি, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্ল্যান, প্রগনোসিস এন্ড ইনকোয়ারি। দেখেন অনেকটা কিন্তু হচ্ছে গিয়ে আপনি যে অলরেডি যে ম্যালিগনেন্সি করে আসছেন, অনেকটা ওটার মতো, যে কোনো আলাদা আরেকটা ডিজিজের মতো, অন্য কোনো একটা ডিজিজ দিয়ে ধরেন আপনারা বললো আপনারা ফাইব্রয়েড দিয়ে কাউন্সিলিং করতে পারেন, কখনো কিন্তু আপনি এরকমই বলবেন, আপনি ব্লিডিং সেলফ ইন্ট্রোডাকশন করবেন, তাকে ডায়াগনোসিসটা সম্পর্কে বলবেন, সেই ডায়াগনোসিসের ইনসিডেন্স সম্পর্কে বলবেন, তার কাছ থেকে আপনি কিছু হিস্ট্রি নেবেন, তার কিছু ইনভেস্টিগেশন করতে দিবেন, ট্রিটমেন্ট প্ল্যান তাকে আপনি বলবেন, সেই ট্রিটমেন্ট প্ল্যানে তার কস্ট, হসপিটাল স্টে ব্যাপার যদি থাকে তাহলে সেগুলো আপনি হচ্ছে ইয়ে করবেন। তারপরে ওই রোগটার প্রগনোসিস, কোয়ারি, প্লাস্টার টাইমস, ঠিক আছে। এই তাহলে আসেন সাবপার্টিলিটি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফসানা সরকার। আমি আপনার সাথে ধরেন এখানে আমার সামনে যে সিনারিওটা একটা দেয়া আছে, সেখানে হচ্ছে গিয়ে একটা রোগী সিমেন অ্যানালাইসিস রিপোর্ট সহ আমার কাছে আসছে, তাহলে তখন আমি বলবো যে আমি আপনার বীর্য পরীক্ষার রিপোর্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, রিপোর্ট নিয়ে কথা বলবো। প্রথমে কি যেটা আসছে, হ্যাঁ, অলিগোস্পার্মিয়া আসছে, সেটা আমি আপনাকে জানাবো। আপনার বীর্য পরীক্ষার রিপোর্টে শুক্রাণুর পরিমাণ কম এসেছে, হ্যাঁ, শুক্রাণুর পরিমাণ কম এসেছে। সাধারণত একটা বাচ্চা হওয়ার জন্য বীর্যে শুক্রাণু কমপক্ষে 20 মিলিয়ন থাকা দরকার, আপনার রিপোর্টে দেখা যাচ্ছে যে আপনার শুক্রাণুর পরীক্ষা পরিমাণ আছে হচ্ছে 10 মিলিয়ন, এই কারণে বাচ্চা হচ্ছে না। তাহলে আমি তার ডায়াগনোসিস সম্পর্কে বললাম। তারপরে আমি 4 নাম্বার পয়েন্ট বলছিলাম অ্যাসিওরেন্স। তারপরে বলতে হবে দেখেন আপনার যে সমস্যাটা, এটা চিকিৎসার মাধ্যমে হচ্ছে গিয়ে ঠিক হয়ে সুস্থ বাচ্চা নেওয়া সম্ভব, আপনি এটা নিয়ে অত্যাধিক চিন্তিত হবেন না। আচ্ছা, তারপরে এখন আপনি ইয়ে করেন, যদি এটার এই রিগার্ডেড কোনো ইনসিডেন্স থাকে আপনি তাহলে হচ্ছে এটার ইনসিডেন্স বলেন, যে
পুরুষদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চা না হওয়ার ক্ষেত্রে শতকরা 40 থেকে 70 ভাগ ক্ষেত্রে অলিগোস্পার্মিয়া কারণটি দায়ী হয়ে থাকে। তারপর আপনি এখন ইটিওলজি বলেন। ইটিওলজি হচ্ছে গিয়ে বিভিন্ন কারণে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ হচ্ছে গিয়ে পরিবেশগত, যেমন খুব গরম বা আর্দ্র আবহাওয়া, ডায়াবেটিস, কিছু যৌনবাহিত ওষুধ, অসুখ, কিছু ঔষধ, তারপরে হচ্ছে পরিবারে এমন ইতিহাস থাকলে, অতিরিক্ত ধূমপান বা মদ্যপান করলে, ছোটবেলায় মাউথ অর্থাইটিস কিংবা ফুসফুসে ব্রঙ্কিয়াইটিস হলে এই ধরনের সমস্যা হতে পারে। আপনি ইনসিডেন্স আর ইটিওলজি বললেন। এখন আপনি পরবর্তী পরিক্রমায় চলে যান, যেটা সবার হিস্ট্রি, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, প্রগনোসিস। তাহলে হিস্ট্রিতে আপনি এখন কি নেবেন? হিস্ট্রিতেও যে আপনি যে রিস্ক ফ্যাক্টর গুলো বলছেন ওগুলার কিছু আছে কিনা, প্লাস ইনফার্টিলিটির কিন্তু কমন কিছু হিস্ট্রি নিতে হয়। ইনফার্টিলিটির কমন হিস্ট্রি কি? আপনার বিয়ে হয়েছে কত বছর, আপনি কতদিন যাবত বাচ্চা নিতে চাচ্ছেন, আপনাদের আর কোনো বাচ্চা আছে কিনা, সপ্তাহে কতদিন মেলামেশা করেন, মেলামেশা করতে কোনো সমস্যা হয় কিনা, এগুলো হচ্ছে ইনফার্টিলিটি রিলেটেড হিস্ট্রি। যে কোনো ইনফার্টিলিটি উইথ যা খুশি তাই নিয়ে আসুক, অথবা জাস্ট ইনফার্টিলিটি নিয়ে আসতো কোনো ইয়ে নাই, তখন কিন্তু এগুলো আগে জিজ্ঞেস করবেন। তারপরে হচ্ছে গিয়ে এখন অলিগোস্পার্মিয়ার হচ্ছে গিয়ে যেগুলা রিস্ক ফ্যাক্টর বা ইটিওলজি, সেগুলো নিয়ে এখন আপনি কথা বলেন যে আপনি কি কাজ করেন, আপনি কি কোনো এমন কোনো কেমিক্যাল কোম্পানিতে কাজ করেন, বা রেডিয়েশন দিতে হয় এমন কোথাও কাজ করেন, বা অত্যন্ত গরম কোনো পরিবেশে কাজ করেন, আপনার কি কখনো মামস ইনফ্লুয়েঞ্জা এগুলো হয়েছিল, আপনার কি ডায়াবেটিস, ফুসফুসে ইনফেকশন আছে, আপনার কি কোনো হচ্ছে গিয়ে যৌনবাহিত ইনফেকশন আছে, আপনার হার্নিয়া বা টেস্টিসে কোনো অপারেশন করা হয়েছিল, আপনি ধূমপান বা মদ্যপান করেন, আপনি কি ওষুধ খান, আপনার ওষুধের তালিকায় কি অ্যাটেনোল, ল্যাবিটোল, নাইট্রোরাজল এই ধরনের কোনো ওষুধ আছে, আপনার কি হচ্ছে গিয়ে অন্ডকোষে টিবি, টিউমার বা সিফিলিস জাতীয় কোনো রোগ হয়েছিল। এই মোটামুটি এগুলো হচ্ছে আপনার রিসপেক্টিভ হিস্ট্রি করে আসেন ইনভেস্টিগেশন। আপনি শুক্রাণু পরীক্ষার্থী মাত্র একবার করে এসেছেন, 1 মাস পর আপনাকে আবার অন্য একটি ল্যাবে এই পরীক্ষাটি করে আমাদের কাছে আসতে হবে। যদি তখনও দেখা যায় শুক্রাণুর পরিমাণ কম, তাহলে আমরা আপনাকে আরো কিছু ইনভেস্টিগেশন করতে দেব। এর মধ্যে রয়েছে কিছু হরমোনাল ইনভেস্টিগেশন, যেমন সেরাম এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন। আচ্ছা, তারপরে ট্রিটমেন্ট প্ল্যান। এখন এই সমস্যার জন্য কিছু চিকিৎসা রয়েছে, কিছু সাধারণ চিকিৎসা বা যেটা আমরা জেনারেল ট্রিটমেন্ট বলি, এর মধ্যে হচ্ছে গিয়ে আপনি মোটা হলে ওজন কমাতে হবে, ধূমপান মদ্যপানের অভ্যাস থাকলে সেটা পরিত্যাগ করতে হবে, কোনো এগুলোর জন্য দায়ী কোনো ওষুধ যদি আপনি খেয়ে থাকেন সেটা খাওয়া বন্ধ করতে হবে, আটসাত অন্তর্বাস করা যাবে না, এগুলা নিজেরাই ম্যানেজ করতে। স্পেসিফিক আমরা আপনাদের ক্লোমিফেন সাইটেড ওষুধটি 3 সপ্তাহ খেতে দিব। তারপরে হচ্ছে গিয়ে ইনজেকশন হিউম্যান কোরিনেট গোনাডোট্রফিন বা হিউম্যান মেনোপজাল গোনাডোট্রফিন দেওয়া যেতে পারে। যদি আপনার কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে ভেসোভেসোট্রপি নামক অপারেশন করা যেতে পারে। এসব চিকিৎসা যদি কাজ না হয় তাহলে পর্যায়ক্রমে আইইউআই, আইভিএফ এবং এক্সি নামক পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, প্রগনোসিস বেশিরভাগ ক্ষেত্রেই এই চিকিৎসার ফলাফল ভালো হয়, তবে জিনগত কারণে সমস্যা হলে বাঁচা মুশকিল। আপনি কি আমার সব কথা বুঝতে পেরেছেন? আপনার কি আর কিছু জানার আছে? ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। ঠিক আছে, এই প্রোফর্মায় আমরা সাপার্টি। তাহলে আমি গাইনি শেষ করলাম, আমি একটু নর্সে যাব। গাইনি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার একটু নুসরাত ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নুসরাত ভাইয়া, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শান্ত আপু। জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার বোরিং লাগছে ক্লাস? না আপু, অনেকগুলো মানে এগুলো আসলে রিক্যাপিচুলেট করতে হবে আমাদের পড়ে, এভাবে তো হয় না আসলে পড়াশোনা। এটাই আসলে একবার শুনলে তো মনে থাকবে না, একবার শুনলে বারবার শুনলে আজকে ক্লাসে শেষে এইটুকু মনে থাকবে যে প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এই, আর লাস্টে বলতে হবে যে আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। এই 2টা লাইন হলো ক্লাসে পরে মনে থাকবে।
তারপরে বইটা হাতে নিলে একটু সহজ হবে, হ্যাঁ একটু আচ্ছা অফসে মনে করেন, হ্যাঁ আমি আপনাকে বলছি যে একটা পেশেন্ট এনএনকেফালি নিয়ে আপনার কাছে একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে আসছে আপনার কাছে, 20 weeks of pregnancy, তার আলট্রাসোনোগ্রাম রিপোর্ট shows anencephaly of the child. Now counsel the patient. কিভাবে কাউন্সিলিং করবেন আপনি? শান্তা আপুকে জিজ্ঞেস করেছি মানে শুধু শান্তা আপুকে জিজ্ঞেস করে না, সবাই ব্রেন হ্যামার করেন যে এনএনকেফালের রিপোর্ট নিয়ে আসছে, আপনি এখন কিভাবে কাউন্সিলিং করবেন পেশেন্ট? আমরা তো করি না, আমরা জীবনে কখনো না কখনো অ্যানোমালির রিপোর্ট পেয়ে আইওটি রিপোর্ট পেয়ে পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করেছি। এখন আমাদের জাস্ট এটা একটু সিস্টেমেটিক্যালি শিখতে হবে। আপনি যা মনে আসে বলেন, কোনো সমস্যা নাই। ইভেন পরীক্ষার হলেও মাঝে মাঝে হবে কি থট ব্লক হয়ে যাবে, মনে হবে যে আমি জানি কাউন্সিলিং কেমনে শিখে আসছিলাম, আমার তো কিছু মনে নাই। কোনো সমস্যা নাই, যেই খান থেকে মনে পড়তেছে দরকার হয় এই সামনে পাইলে এখন আপনি যেভাবে বলতেন ওইভাবেই স্টার্ট করে দেন। একবার স্টার্ট করার পরে না তখন দেখবেন যে অনেক কিছু মনে আসতেছে, তখন আপনি আবার স্লিপে চলে আসতেন। কিন্তু চুপ করে থাকবেন, হ্যাঁ চুপ করে থেকে নিজের সময় নষ্ট না করে বা একটু মনে মনে গুছায় শুরু করে দেবেন। বলেন আপু প্রথমে আসসালামু আলাইকুম, আমি ডক্টর শান্তা। মা, আমি আপনার সাথে আপনার রোগ সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। এরপরে আপু আমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডে তো যেভাবে বলে ওভাবে তো বলতে পারবো না। বলেন আপু, আপনার যেইভাবে ইচ্ছা আপনি বলেন, কোন সমস্যা নেই। আপনি বলাটাই, এই যে আপনি বলার চেষ্টা করবেন এটাই আপনাকে এক স্টেপ আগাই দিবে। আপনি কত উইকসের সেটা ফার্স্টে বলে নিব যে আপনার রিপোর্টে। আমি আপু না, আমি রোগী, আমাকে বলেন। আমি কিছুই বুঝি না, আমি একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে এসে আপনার সামনে বসছি, এখন আপনি আমাকে রোগী মনে করে আমার সাথে কথা বলেন। আচ্ছা মা, আপনার যে রিপোর্টটি আমাকে দেখিয়েছেন তাতে দেখা যাচ্ছে আপনি 20 থেকে 22 সপ্তাহ ধরে আপু 20 থেকে 22 সপ্তাহ একজন গর্ভবতী এবং আপনার বাচ্চাটি জীবিত আছে, কিন্তু আপনার বাচ্চার কিছু জন্মগত ত্রুটি আছে। বাচ্চার আপনার বাচ্চাটির মাথা মাথার খুলি বলি তো এটাকে, হ্যাঁ মাথার আপু একটু বলে দেন, আমি আসলে আটকে যাচ্ছি। হ্যাঁ মাথার খুলি ও মস্তিষ্ক তৈরি হয়নি। হ্যাঁ, মাথার খুলি ও মস্তিষ্ক তৈরি হয়নি এবং এই বাচ্চাটি পরবর্তীতে জন্মের পরও মানে বাঁচবে না এরকম। বাচ্চাটি আসলে জীবন ধারণ করার জন্য পর্যাপ্ত পরিমাণ আচ্ছা যাই হোক। আর এরপরে আপু আমি হচ্ছে বলবো যাতে মানে বাচ্চাটির হচ্ছে এভাবে গর্ভধারণ আর কন্টিনিউ করা যাবে না। তো বাচ্চাটি আপনার স্বার্থে বাচ্চাটির জন্যই হচ্ছে আপনাকে গর্ভপাত করাতে হবে। এভাবেই তো আপু, আর কিছু তো মাথায় আসতেছে না ইমিডিয়েটলি। আসলে না আমরা কাউন্সিলিংটা রোগীর সাথে এইভাবেই করে থাকি। আমাদের কাউন্সিলিং মেইনলি দুইটা জিনিস প্রাধান্য পায়। এক, আমরা রোগীকে বলি যে তার ডিজিজটা কি ওটা একটু বলি, আর দুই হচ্ছে গিয়ে তার ট্রিটমেন্ট অপশনটা বলে দিই। হ্যাঁ, কিন্তু আমি যখন যাব যে কোনো ডিজিজ, আমি অলরেডি যেটা বললাম যে কিভাবে স্টেপ ওয়াইজ আসবো, আমি ব্রিজ করবো, আমি ইন্ট্রোডাকশন দিব, তারপরে এই খারাপ ইয়েগুলোর ক্ষেত্রে একটু ব্রেকিং দ্য ব্যাড নিউজ আমি একটু সিম্পেথেটিক্যালি বলবো যে আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাচ্ছি যে আপনার আলট্রাসোনোগ্রাম রিপোর্টটাতে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার এমন একটা জন্মগত ত্রুটি আছে যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি হচ্ছে ডিএনএ। এই ত্রুটিটা থাকলে আপনি যেটা বললেন যে বাচ্চা 70% ক্ষেত্রে দেখা যায় পেটেই মারা যায়, এবং বাদ বাকি ক্ষেত্রে বাচ্চা জন্মালেও দেখা যায় যে জন্মের 2-3 ঘন্টা পরই বাচ্চাটি হচ্ছে গিয়ে মারা যায়। মা, আমি অত্যন্ত দুঃখিত যে আমি আপনাকে এরকম একটা খারাপ সংবাদ দিচ্ছি। আপনি প্লিজ এটা নিয়ে হচ্ছে গিয়ে খুব বেশি ভেঙে পড়বেন না। আচ্ছা, তারপরে আপনি এখন ইনসিডেন্স আর ইটিওলজিতে যান। না, তার কারণ তার মনে হবে যে আমি কি এমন করলাম যে এরকম হলো। তার বাসায় গেলে তার শাশুড়ি বলবেন হচ্ছে গিয়ে তুমি করছিলা, তুমি সন্ধ্যায় চুল খোলা বাইর হইছিলা, এই কারণে তোমার এমন হয়েছে। ঠিক আছে, তো আপনি এখন এখান থেকে জানায় দেন, সে যাতে ডিফেক্ট করতে পারে যে মা
প্রতি 1000 জনে একটা বাচ্চার এরকম হতে পারে। এখানে আপনার কোনো দোষ নেই, আপনার স্বামীর কোনো দোষ নেই। কি কারণে আসলে এই রোগটা হয় এটা পুরোপুরি জানা যায়নি, তবে কিছু কিছু সমস্যা থাকলে এই রোগটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যদি কারো খাবারে ফলিক অ্যাসিড নামে একটা ভিটামিনের ঘাটতি থাকে, কেউ যদি হচ্ছে গিয়ে ডিগি রোগের ঔষধ যেমন হচ্ছে গিয়ে ভিটামিন এ, থাইলেডোমাইড, ভ্যালপ্রোইক অ্যাসিড এই ধরনের কোনো ওষুধ যদি কেউ খেয়ে থাকে, অথবা আগে থেকে কারো পরিবারে যদি হচ্ছে গিয়ে এই জন্মগত ত্রুটিযুক্ত বাচ্চা হওয়ার হিস্ট্রি থাকে, আপনার নিজের যদি এর আগে জন্মগত ত্রুটি সম্পন্ন কোনো বাচ্চা থেকে থাকে, তাহলে এই রোগ হতে পারে। তাহলে আমি কি করলাম, আমি গ্রিটিং সেলফ ইন্ট্রোডাকশনের সাথে একটু সিম্পথেটিক অ্যাপ্রিহেনশন করলাম, আমি তাকে ইনসিডেন্সটা বললাম, আমি কিন্তু তাকে এটিওলজিটা, ইনসিডেন্স ইটিওলজি পরে কি চলে আসে, হিস্ট্রি, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট প্ল্যান, তারপরে হচ্ছে কি আপনার পরবর্তী। তাহলে